गुड मॉर्निंग डियर स्टूडेंट। आज আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে। আজ এনআইওএস বোর্ডের উচ্চ মাধ্যমিক বায়োলজি ক্লাস আমরা করব। স্টুডেন্টস, আজ আমরা পড়ব জীবের উৎপত্তি, ক্রমবিকাশ এবং শ্রেণীবিভাগের সূচনা। তো প্রথমে আমরা শুরু করছি জীবের উৎপত্তি। জীব বলতে আমরা কি বুঝি? যাদের প্রাণ আছে তাদেরকেই জীব বলা হয়। অর্থাৎ কি, আমরা যখন দুটো জগতে ভাগ হয়ে যাচ্ছে, একটা জীব একটা জড়, তো কি জীব হচ্ছে যাদের জীবন আছে তাদেরকেই বলা হয় জীব। তাহলে জীবন কি আমরা জানব। জীবন কি? জীবন হচ্ছে ক্রমে ক্রমে জীবের মধ্যে যখন বৃদ্ধি, প্রজনন, তাদের বিকাশ, তাদের উৎপত্তি, পুষ্টি, রেচন, জনন, সমস্ত এই যে অন্তঃসত্ত্বা ক্রিয়াগুলো এক এক করে পরপর দেখা যাচ্ছে, এই সমস্ত কিছুকে যে ধারাবাহিক একটা জীবের মধ্যে ঘটে চলেছে ঘটনাগুলো, এগুলোকে আমরা জীবন বলবো। এই জীবনের পর্যায়ক্রমগুলো যে সমস্ত যাদের মধ্যে দেখা যায় তারাই হচ্ছে জীব। বোঝা গেল? তাহলে আমরা জানলাম যে জীবন কাকে বলে, জীব কি। তাহলে জীবের যে এই যে বললাম জীবের তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। পুষ্টি, পুষ্টি কি? কোনো একটা জীব খাদ্য গ্রহণ করছে, তার থেকে তার শক্তি অর্জন করছে, সেটা হচ্ছে তার পুষ্টি। জনন কি? জনন হচ্ছে জীবের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ কি, জীব মানেই সে তার নিজের সত্তা বিশিষ্ট অপর একটা জীবকে সৃষ্টি করবে, এই হচ্ছে জনন। এর মাধ্যমে জীবের প্রকাশ, জীবের বৃদ্ধি এক এক করে হচ্ছে, তাদের বংশ বিস্তার হচ্ছে, তার মূল ভিত্তি হচ্ছে জনন। রেচন কি? রেচন হচ্ছে দেহে যে সমস্ত বর্জ্য পদার্থ, যে সমস্ত দেহের মধ্যে থাকা নাইট্রোজেন গঠিত হোক, নাইট্রোজেন না গঠিত হোক, যে সমস্ত দেহের বর্জ্য পদার্থ সেগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বের করে দেওয়ার নামই হচ্ছে রেচন, বর্জ্য, সেটাকেই বলা হয়। আর কি রয়েছে? শ্বসন। শ্বসন হচ্ছে আমাদের শ্বাসকার্য, যে সমস্ত ক্রিয়াগুলো করা হয় সেই ধরনের পদ্ধতিগুলো। তো এই ধরনের সমস্ত প্রক্রিয়াগুলো যখন কোনো বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশ পাবে সেটাকে আমরা জীব বলবো, সেই সত্তাটাকে আমরা জীব বলবো। এখানেই হলো আমাদের জীবের প্রকাশ। আচ্ছা, এই যে জীব টার্মটা আমরা জানছি বায়োলজি। আমরা আজকে পড়ছি উচ্চ মাধ্যমিক বায়োলজি। এই যে বায়োলজির যে জনক, সেই জনককে আমরা জানি অ্যারিস্টটলকে বলা হয় বায়োলজির জনক। কিন্তু এই বায়োলজি শব্দটা কীভাবে এসছে? একটা গ্রিক শব্দ, বায়োস আর লজি। বায়োস মানে হচ্ছে জীব, আর লজিস মানে হচ্ছে উৎপত্তি, জীবের উৎপত্তি। কে প্রথম টার্মটা ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী ল্যামার্ক। তাহলে আমরা জানছি যে কেমনভাবে জীবের উৎপত্তি বা জীবের উৎপত্তি থেকে প্রথম কোন টার্মটা এলো, যে বায়োলজি টার্মটা, সে টার্মটা এলো ল্যামার্কের কাছ থেকে। ল্যামার্ক ব্যবহার করেছিলেন বায়োলজি টার্মটা প্রথম। আর বায়োলজির জনক বলা হয় কাকে? বিজ্ঞানী অ্যারিস্টটলকে। এরপর নানা বিজ্ঞানীরা জীবনের আরও পর্যায়গুলো দেখেছেন, যেমন চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস এই বইয়ের মাধ্যমে বিভিন্ন ধারাবাহিকতার মাধ্যমে জীবনের কেমনভাবে উৎপত্তি, ক্রমবিকাশ, অভিব্যক্তি, পরিব্যক্তি, নানা বিক্রিয়াগুলোকে নানাভাবে সাজিয়ে তুলেছেন। সেগুলো আমরা পরে পরে আস্তে আস্তে জানব। তো আমরা আজকে প্রথম জীবন সম্পর্কে শুরু করলাম। এরপর এই জীব জগতের মধ্যে আমরা কি কি দেখতে পাই? চারিদিকে যখন আমরা জগতের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা কি কি জীব দেখতে পাচ্ছি? উদ্ভিদের মধ্যে প্রাণ রয়েছে, আমরা উদ্ভিদকেও জীব বলে জানছি। একটা এককোষী জীব থেকে বহুকোষী জীব, বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাচ্ছি। উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, নানা ধরনের জিনিসগুলোকে আমরা জীবকে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এদেরকে আলাদা করব কিভাবে, সেটা আমরা পরের অধ্যায়ে জানব। এরপর আমরা দেখব জীবের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই জীবের শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা হলো কেন হলো? আমরা সাধারণ নিয়ম থেকে কি দেখতে পাই? একটা জীব থেকে আর একটা জীবকে পার্থক্য করা আমাদের প্রয়োজন হয়ে পড়লো। অর্থাৎ প্রত্যেকেই তো একই রকম দেখতে নয়, তাদের অঙ্গ সংস্থানগত, তাদের গঠনগত, কার্যগত কিছু কিছু পার্থক্য রয়েছে। এই কারণে আমরা জীবকে ভাগ করব। তো এই ভাগের আদি জগৎ থেকে ভাগ কিন্তু বিভিন্ন পর্যায়ে হতে রইল। কখনো তাকে 2 ভাগে ভাগ করা হলো, কখনো 3 ভাগে, কখনো 5 ভাগে। এইভাবে জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন হলো। এই জীবের শ্রেণীবিন্যাসকে আমরা কী জানবো? আমরা জানবো ট্যাক্সোনমি। অর্থাৎ যে পদ্ধতিতে জীবের নামকরণ করে তার শ্রেণীবিভাগ করে একটা জীব থেকে অন্য জীবকে পার্থক্য করা হয়,
সেই পদ্ধতিকে আমরা বিজ্ঞানের ভাষায় নাম দেব ট্যাক্সোনমি। এই শব্দের প্রথম উদ্ভাবক কে করেছিলেন? প্রথম উদ্ভাবক ছিলেন কিন্তু অগাস্টাস দি ক্যান্ডলে। আর এই ট্যাক্সোনমি টার্মটা প্রবর্তক ছিলেন প্রথম কে? অগাস্টাস দি ক্যান্ডলে। আর এই ট্যাক্সোনমিকে প্রবর্তন করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। সর্বপ্রথম তিনি ট্যাক্সোনমি প্রবর্তন করেন। তো ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, তার নামকরণকে বিজ্ঞানের যে ভাষায় বা জীববিজ্ঞানের যে শাখায় তাকে ব্যক্ত করা হয় সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। তার সঙ্গে একটা কানেক্টেড টার্ম হচ্ছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স কি? বিজ্ঞানের যে পর্যায়ে তাদের বিকাশ, শ্রেণীবিন্যাস, বৃদ্ধি সমস্ত সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয় সেটা হচ্ছে তার সিস্টেমেটিক্স। এবার কি নামকরণ আমরা জীবের কেন করব? স্বাভাবিক নিয়ম, একটা জীব থেকে আরেকটা জীবকে পার্থক্য করার জন্য তাদের নির্দিষ্ট কিছু পার্থক্য আছে। একটা এককোষী জীব থেকে একটা বহুকোষী জীব, তাদের বিভিন্ন পার্থক্য থাকতেই পারে, অঙ্গসংস্থানগত অবশ্যই থাকে। তা সেই কারণে আমরা একটা জীব থেকে অপর জীবকে পার্থক্য করার জন্য আমরা নাম দেবো। সেই নাম দেওয়ার পদ্ধতিতে বিজ্ঞানের ভাষায় এবার তো যে কোনো নাম দিতে চলে না, আমাদের এমন একটা নাম দিতে হবে যেন গোটা পৃথিবী তাকে সেই নামেই জানে। তো এই নামকরণ পদ্ধতি প্রথম এলো দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ কি? আমরা জানবো এই যে জীবকে শ্রেণীবিন্যাস করা হলো, এই শ্রেণীবিন্যাসকে কি করে জীবকে কতগুলি, একটা জীবের কতগুলি পর্যায়ে ভাগ করা হলো। কি কি? প্রথমে একটা জীবকে ভাগ করার জন্য তার একটা রাজ্য নির্ধারণ করা হলো, যাকে বলা হয় কিংডম। রাজ্য, তারপরে তার শ্রেণী, তারপরে তার গোত্র, তারপরে তার গণ, তারপর প্রজাতি। এইভাবে একটা জীবকে ভাগ করা হলো, সে কোন রাজ্যের মধ্যে পড়ে, কোন শ্রেণীর মধ্যে পড়ে, কোন গোত্রের মধ্যে পড়ে, কোন গণের মধ্যে পড়ে, কোন প্রজাতির মধ্যে পড়ে। যেমন আমরা জানি আম, আম শুধুমাত্র আমরা বাঙালি নামের ক্ষেত্রেই জানি, ইংরেজি তাকে বলছে ম্যাঙ্গো এরকম, কিন্তু আমাদের এমন একটা নামকে জানতে হবে যেটা সারা পৃথিবীর লোক জানবে। সেটা কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যদি আমি বলি। তাহলে গোটা বিশ্বের নাম জানবে কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে তা হচ্ছে আম। ম্যাঙ্গিফেরাটা কি? ম্যাঙ্গিফেরাটা হচ্ছে তার গণ, আর ইন্ডিকা হচ্ছে তার প্রজাতি। তো একটা জীবকে ভাগ করার জন্য এইভাবে আমরা গোত্র, গণ, প্রজাতিতে ভাগ করে নিলাম। এরপর থাকতে পারে উপপ্রজাতি, যেমন মানুষের ক্ষেত্রে হচ্ছে হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স। হোমোটা কি? তার গণ। সেপিয়েন্সটা কি? তার প্রজাতি। আর একটা সেপিয়েন্স আমরা ব্যবহার করছি উপপ্রজাতি হিসাবে, কারণ হোমো সেপিয়েন্স কিন্তু গরিলা বা শিম্পাঞ্জিকেও বলা হয়। এই কারণে আমরা গরিলা বা শিম্পাঞ্জি থেকে মানুষকে বিভক্ত করার জন্য একটা উপপ্রজাতি আবার বের করেছি। প্রজাতির নিচেও আছে আবার সাবস্পিসিস বা যাকে বলা হয় উপপ্রজাতি। এবার এই সমস্ত ভিত্তি করে আমরা প্রথমে জীবকে দুটো ব্রড ভাগে ভাগ করব। প্রথমে ভাগ করেছিলেন কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। সর্বপ্রথম উদ্ভিদ জীবকে ভাগ করলেন দুটো ভাগে, টু কিংডমস বলা হয়। কি? একটা উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ভাগ করলেন জীবকে দুই ভাগে, একটা উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ। টু কিংডমস মানে সমস্ত জীব জগৎকে তিনি ভাগ করে দিলেন। কিন্তু এক্ষেত্রে কি অসুবিধা হলো? উদ্ভিদের মধ্যে আবার ছত্রাকও পড়ছে, প্রাণীর মধ্যে কি থাকছে? এককোষী, বহুকোষী সমস্ত প্রাণীরাও রয়ে গেছে। তো দুটো ভাগের মধ্যে সমস্ত কেমন যেন মিশে গেল, তা একটা ত্রুটি কিন্তু থেকে গেল, যে একদম সম্পূর্ণভাবে যে ভাগ সেটা সম্পূর্ণ হলো না। এরপর এই ভাগকে তাহলে মানতে পারে না পরবর্তীকালে বিজ্ঞানীরা, তখন এই ভাগের এর ত্রুটি নির্ণয় করার জন্য আবার বিজ্ঞানী কার্ল উডস এলেন। কার্ল উডস জীবজগৎকে তিন ভাগে ভাগ করলেন। কি কি ভাগ করলেন? তিনটে ডোমেন ভাগ করলেন, বলা হয় থ্রি কিংডম ডোমেন। কি কি ভাগে ভাগ করলেন জীবকে? একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বা যাকে বলা হয় আর্কিয়া, আর একটা বলা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া বা যাকে আমরা বলবো শুধু ব্যাকটেরিয়া,
আরেকটা ভাগ করলেন ইউক্যারিওটস। ইউক্যারিওট, এটা হচ্ছে কার্ল উশ সর্বপ্রথম এটা ভাগ করলেন। থ্রি কিংডমস ডোমেইনে ভাগ করলেন আর্কিয়া, ইউব্যাকটেরিয়া আর ইউক্যারিওটসদের তিনি ভাগ করলেন। কিসের ওপর ভিত্তি করে ভাগ করলেন? ভাগ করলেন কি, যে আর্কিয়াটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এদের নিউক্লিয়াসটা কি, আর্কিয়ার নিউক্লিয়াস হচ্ছে অনুন্নত, তাদের নিউক্লিয়াসের মধ্যে কোনো রকম আবরণ নেই, অর্থাৎ কি নিউক্লিয় পর্দা নেই, এগুলোকে বলা হচ্ছে আর্কিয়া। ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া বলতে কি, এদের নিউক্লিয়াস কিন্তু পর্দাবৃত, কোষ প্রাচীরের মধ্যে পেপটাইডোগ্লাইকান থাকে এবং কি যে কোষ পর্দার মধ্যে যে প্রোটিন লিপিড প্রোটিন যে তিনটে স্তর আছে, সেই তিনটে স্তর কি এস্টার বন্ধনী দিয়ে যুক্ত থাকে। আর্কিয়ার ক্ষেত্রে কি কোষ পর্দার মধ্যে যে প্রোটিন লিপিড প্রোটিন যে তিনটে স্তর, সেটা কি, সেটা হচ্ছে ইথার বন্ধনী দিয়ে যুক্ত থাকে। ইউব্যাকটেরিয়ার মধ্যে এস্টার বন্ধনী যুক্ত থাকে, আর্কিয়ার মধ্যে সেটা ইথার বন্ধনীর মধ্যে যুক্ত হবে। আর ইউক্যারিওটস কোনরা? ইউক্যারিওটস আমরা বহুকোষী জীবেরা, তাদের কি কোষ প্রাচীর থাকে না, কোষ পর্দা থাকে, তারা বহুকোষ যুক্ত হয় এবং উন্নত ধরনের হতে থাকে। এই আর্কিয়াদের ফাংশন কি কি? এদের মধ্যে আছে মিথেনোজেন্স থাকতে পারে, তারা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাহায্য নিয়ে মিথেন গ্যাসকে তৈরি করতে পারে। আর কি থার্মোফাইলস হতে পারে, অর্থাৎ কি অত্যধিক তাপমাত্রা, অর্থাৎ কি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তারা বাঁচতে পারে। হাইপার অ্যাসিডোফাইলস হতে পারে, অত্যধিক অম্লের মধ্যে তারা বাঁচতে পারে। থার্মোফাইলস দ্বারা বা থার্মোফাইলসরাই হচ্ছে অ্যাসিডোফিলাস হতে পারে, অ্যাসিডোফিলাস যে সমস্ত প্রজাতিগুলো। আর ব্যাকটেরিয়া কোনরা? ব্যাকটেরিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। আমরা জানবো যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এটা কি ধরনের ভাগ হলো ব্যাকটেরিয়ার। গ্রাম পজিটিভটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীরের একটা উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এই পেপটাইডোগ্লাইকান গ্রাম কার ক্ষেত্রে পুরু আর কার ক্ষেত্রে পাতলা, এর উপর ভিত্তি করে দুটো ভাগ করা হয়েছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। কি করা হয়, একটা স্টেন নেওয়া হয়, সেই স্টেনটার নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেট স্টেনের সাহায্যে যখন ব্যাকটেরিয়াকে স্টেনিং করা হবে, তখন তারপর যখন 95% অ্যালকোহল দিয়ে তাকে ধুয়ে ফেলা হবে সেই স্টেনটাকে, যদি সেই স্টেনটা থেকে যায় তাহলে সেই স্তরটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান স্তরটা, তার মানে পুরু, অর্থাৎ সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। আর 95% অ্যালকোহল দিয়ে ধৌত করার পর যদি ক্রিস্টাল ভায়োলেটের কালারটা ধুয়ে যায় তাহলে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কোনগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ইকোলি, এস্টেরিয়া কোলাই। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস, এগুলো হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর কি কি ব্যাকটেরিয়া আছে? সায়ানো ব্যাকটেরিয়া, অর্থাৎ কি সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, যারা কি করে থাকে, ক্লোরোফিল আছে তাদের মধ্যে, তারা আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সক্ষম, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটস বলতে আমরা কি বুঝি? ইউক্যারিওটসের মধ্যে আমরা উদ্ভিদ, প্রাণী, সমস্ত জগৎ একসঙ্গে পড়ে গেল। এই তিনটে মানে বহুকোষী প্রাণী, তাদের নিউক্লিয়াস উন্নত, তারা এদের প্রোটিন কোষ পর্দার মধ্যে প্রোটিন লিপিড পর্দাটা এদেরও এস্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এরা কি উন্নত শ্বসন ক্রিয়া করতে পারে, সমস্ত হচ্ছে ইউক্যারিওটস। তো এই তিনটের উপর ভিত্তি করে কার্ল উশ ভাগ করলেন আর্কিয়া, ইউব্যাকটেরিয়া, ইউক্যারিওটস, তিনটে ডোমেনে ভাগ করলেন। কিন্তু তার মধ্যেও থেকে গেল ত্রুটি। এই যে ব্যাকটেরিয়ার মধ্যে নীলাভ সবুজ শৈবাল রয়ে গেল, আবার এই ইউক্যারিওটসের মধ্যে উদ্ভিদ, প্রাণী সমস্ত কিছু মিশে রইল, কোনটা কি ভাগ ঠিকমতো বোঝা গেল না। তো এই ভাগটাও কিন্তু শেষ পর্যন্ত মেনে নেওয়া গেল না। পরবর্তীকালে জীবজগৎকে ভাগ করা হলো 5টা ভিত্তিতে, 5টা ভাগে। কি কি ভিত্তিতে? তাদের নিউক্লিয়াসের গঠন দেখা হলো, তাদের দেখা হলো অঙ্গ সংস্থান গঠন দেখা হলো। কারো হৃৎপিণ্ডের বিভিন্নতার জন্য আমরা দেখেছি যে মাছের হৃৎপিণ্ড হচ্ছে একটা শুধুমাত্র প্রকোষ্ঠ থাকে, ভেনাস হৃৎপিণ্ড যাকে বলা হয়। উভচরদের ক্ষেত্রে সেটা দুটো প্রকোষ্ঠে ভাগ হচ্ছে, পক্ষীদের ক্ষেত্রে সেটা কি হচ্ছে অর্ধবিভক্ত, সরীসৃপদের ক্ষেত্রে সেটা 3টে এবং অর্ধবিভক্ত হচ্ছে। আবার যখন আমরা উন্নত প্রাণীদের ক্ষেত্রে আছি, মানুষদের ক্ষেত্রে সেটা 4টে প্রকোষ্ঠে আলাদা করে ভাগ হচ্ছে, দুটো অলিন্দ দুটো নিলয় এইভাবে। তো এই অঙ্গ সংস্থানগত ভাগ, প্রোটোপ্লাজমীয় ভাগ, নিউক্লিয়াসের উপর ভাগ করে আমরা 5টা কিংডমসে ভাগ করলেন বিজ্ঞানী W.H. হুইটকার। W.H. হুইটকার সর্বপ্রথম হুইটকার সর্বপ্রথম 5টা কিংডমসে ভাগ করলেন। কি কি কিংডমস ছিল?
আচ্ছা, এই কিংডমস যে বলছে, কিংডমসটা কি? জীবজগতের সবচেয়ে বড় পর্যায়টা হচ্ছে কিংডমস, মানে রাজ্য, বর্গ, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি বললাম, সব থেকে উঁচু ভাগটা হচ্ছে কিংডমস, মানে সব থেকে বড় ভাগটা হচ্ছে ছিল রাজ্য। 5টা ভাগের মধ্যে কি কি ফেললো? মনেরা, প্রথমে হচ্ছে মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ছত্রাক বা ফাঞ্জাই, তারপর প্ল্যান্টি বা উদ্ভিদ, তারপর অ্যানিমিলিয়া বা প্রাণীজগৎ। মনেরাটা কি? মনেরা হচ্ছে এককোষী প্রাণী যাদের প্রোটোপ্লাজম হচ্ছে অনুন্নত। এরা কি? যেমন কোনগুলো মনেরা? যে সমস্ত জীবেরা অর্থাৎ তাদের মধ্যে উন্নত ধরনের নিউক্লিয়াস গঠিত নয়, তারা এককোষী, তারা নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয় পর্দাদের মধ্যে থাকে না, উন্নত শ্বসন প্রক্রিয়া চালাতে পারে না, তারা হচ্ছে মনেরা। প্রোটিস্টা কারা? প্রোটিস্টা বলতে আমরা জানবো জলজ যে সমস্ত জলে বসবাসকারী যে সমস্ত অণুজীবগুলো, সেগুলো হচ্ছে প্রোটিস্টা। এটা কি? এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, কোষ প্রাচীর থাকতেও পারে, না থাকতেও পারে, এই ধরনের ভাগটা হচ্ছে প্রোটিস্টা। ছত্রাক কোনগুলো? ছত্রাক হচ্ছে এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে না। আর কি? দেহটা কী দিয়ে গঠিত? দেহটা হচ্ছে কাইটিন বা অণুসূত্র দিয়ে গঠিত, যাকে বলা হয় মাইসেলিয়াম। পুরো দেহটা হচ্ছে সরু সরু সুতোর মতো অংশ দিয়ে গঠিত, একে বলা হচ্ছে কাইটিন। আর পুরো দেহটা হচ্ছে থ্যালাস দেহ, যেমন কি কি অ্যাগারিকাস মানে ব্যাঙের ছাতা যাকে বলা হয়, তারপর স্যাকারোমাইসিস, সেরেভিসি, সিস্ট, এগুলো ধরনের হলো ছত্রাক। তার থেকে আরেকটু উন্নত প্ল্যান্টি মানে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগতের মধ্যে কী রাখছে? তাদের মধ্যে ক্লোরোফিল থাকছে, তারা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম থাকছে, এবং তারা কি স্বভোজী। আচ্ছা, এই ছত্রাকটা স্বভোজী নয়, স্বভোজী না কি বলছি? ছত্রাক হচ্ছে মৃতজীবী, অর্থাৎ কি মৃত প্রাণীর কাছ থেকে তারা পুষ্টিরসকে শোষণ করতে পারে, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা খাদ্যের ব্যাপারে অন্যের ওপর নির্ভরশীল, অর্থাৎ পচা গলা জিনিস থেকে তারা খাদ্য রসকে শোষণ করে, তারা পুষ্টিরস সংগ্রহ করে, এদেরকে হলজৈব পুষ্টি বলা হয়। আর এদের হচ্ছে প্ল্যান্টিদের ক্ষেত্রে হচ্ছে স্বভোজী পুষ্টি বা। এবার এরপরে আসছি আমরা অ্যানিমিলিয়া। অ্যানিমিলিয়াটা কি? প্রাণী জগৎ, বহুকোষী প্রাণী, তাদের উন্নত নিউক্লিয়াসের মধ্যে 4টে ভাগ আছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওয়েড, নিউক্লিওজোম, এগুলোর মধ্যে প্রত্যেকটা নিউক্লিয়াস যে 4টে ভাগ সেগুলো স্পষ্ট সুগঠিত, তারা উন্নত শ্বসন প্রক্রিয়া চালায়, শ্বসন প্রক্রিয়ায় অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। এবারে কি? তারা চলনে সক্ষম। প্ল্যান্টি উদ্ভিদ যেমন ছিল, তারা কি চলনে সক্ষম কিন্তু গমনে অক্ষম, ব্যতিক্রম আছে ইউগ্লিনা হচ্ছে প্রাণী, অর্থাৎ গমনে অক্ষম সে। তো অ্যানিমিলিয়ার ক্ষেত্রে কিন্তু চলনে সক্ষম, গমনেও সক্ষম, তার সঙ্গে কি থাকছে? বহুকোষী, উন্নত নিউক্লিয়াসযুক্ত, এবং তাদের হচ্ছে স্ট্রাকচারাল গঠন, বিভিন্ন অঙ্গ সংস্থান গঠন, বিভিন্ন ভাগ দেখা দিচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যানিমিলিয়া। কী কী? মানে হোমোসেপিয়েন্স হতে পারে, বিভিন্ন প্রাণী উন্নত ধরনের, যেমন হচ্ছে বাঘ, সিংহ, এতে যা ধরনের কিছু দেখতে পায় সবই হচ্ছে অ্যানিমিলিয়ার মধ্যে পড়ে থাকে। এই হচ্ছে বিজ্ঞানী WH হুইটকার কিসের ওপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠন, প্রোটোপ্লাজম, তাদের খাদ্যের ওপর ভিত্তি করে কী কী মানে স্বভোজী না পরভোজী, এই সমস্তের উপর ভিত্তি করে এই 5টা ভাগের মধ্যে ভাগ করলেন। কিন্তু এই ভাগের মধ্যে আবার সমস্যা থেকে গেল। এই ভাগের মধ্যে সমস্যা কি থেকে গেল? সমস্যাতে হচ্ছে যে এই ভাগের মধ্যে কোথাও ভাইরাস বা ভাইরয়েডকে স্থান দেওয়া হলো না। তাহলে তারা আবার কোন জীবের মধ্যে পড়ছে, সেটা একটা ত্রুটি দেখা গেল। এটাই হচ্ছে মেন ত্রুটি। আর তার মধ্যে রয়েছে কি? ছত্রাকের মধ্যে আবার ছত্রাক আর নীলাভ সবুজ শৈবালের মধ্যে তারা অনেকটা পার্থক্য, সেম, তাদেরকে একই প্রজাতির মধ্যে ফেলে দেওয়া হলো। তো এই অ্যালগিকে এখানে ভাগ দেওয়া হলো না। নানা রকম কারণে এই 5 কিংডমস ভাগটাও ত্রুটি দেখা গেল। কিন্তু সেইকালীন অবস্থায় 2 কিংডমস, 3 কিংডমসের থেকে এই হুইটকারের যে 5 কিংডমস ভাগটা অনেকটা আমাদের উন্নত দেখিয়েছিল এবং জীবকে ভাগ করতে অনেকটা সাহায্য করেছিল।
নেক্সট ক্লাসে আমরা জানছি যে এই যে 5 কিংডমস আমরা ভাগ করলাম হুইটকারে, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এগুলোকে যে ভাগ করলাম, এরপর আমরা প্রত্যেকটা ভাগের কী কী বৈশিষ্ট্য সেগুলো জানবো। প্রথমে জানবো আমরা মোনেরা। মোনেরাটা আমরা কি বললাম? মোনেরা হচ্ছে এককোষী, অর্থাৎ কি ইউনিসেলুলার। এককোষী মানে কি? এদের মধ্যে এদের যে ডিএনএটা, সেই ডিএনএটা হচ্ছে ন্যাকেড ডিএনএ, অর্থাৎ এর মধ্যে কোনো নিউক্লিয়েট আবরণ কিছু থাকে না, অর্থাৎ হচ্ছে এরা সম্পূর্ণ ইউনিসেলুলার বা এককোষী। এই কারণে দেখে বলা হচ্ছে এর মধ্যে কি সুগঠিত কোনো কোষ অঙ্গাণু থাকে না। কোন কোষ অঙ্গাণুগুলো? যেগুলো মাইটোকন্ড্রিয়া বলা হয়, লাইসোজোম বলা হয়, প্লাস্টিড বলা হয়, গলগি বডিজ, নানা রকম যে কোষ অঙ্গাণু আমাদের রয়েছে, এদের মধ্যে কোনোটাই দেখা যায় না, কারণ এরা ইউনিসেলুলার বা এককোষীর মধ্যে। উপযুক্ত শ্বসন পদ্ধতি দেখা যায় না। শ্বসন পদ্ধতি করে মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে করে না, করে কার মাধ্যমে? মেসোজোমের মাধ্যমে করে থাকে। এদের মধ্যেই ভাগ হচ্ছে কি কি? যে আর্কিয়া এবং ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরার মধ্যেই পড়ে যাচ্ছে। এই আর্কিয়ার ভাগ আমরা আগের ক্লাসে পড়েছিলাম। কি কি ছিল আর্কিয়ার মধ্যে? ওই যে মিথানোজেন্স, থার্মোফাইলস যেগুলো ছিল। আর ব্যাকটেরিয়ার মধ্যে কি ছিল? ব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সমস্ত কিন্তু এই মোনেরার মধ্যে পড়ে যাচ্ছে। এই মোনেরাকে সর্বপ্রথম এই যে WH হুইটকারের যে 5 কিংডমসে প্রথম যে আমরা মোনেরা ভাগটা পেয়েছিলাম, আর্নেস্ট হেকেল কিন্তু এই মোনেরা নামকরণ প্রথম দিয়েছিলেন। এই যে মোনেরা প্রথম যে ভাগ আমরা করেছিলাম মোনেরা 2 কিংডমসের ক্ষেত্রে, তখন এই আর্নেস্ট হেকেল সর্বপ্রথম এই মোনেরা নামকরণ করেছিলেন কোনগুলোর ক্ষেত্রে? যেগুলো এককোষী প্রাণী তাদের ক্ষেত্রে। এর পরবর্তী আমরা আসবো মোনেরা সম্পর্কে তাহলে ডিটেলস জানা গেলে কি তারা এককোষী, তাদের মধ্যে কোনো সুগঠিত কোষাঙ্গন থাকে না, তারা চলনে এবং তারা গমন করে কিসের মাধ্যমে? দুটো তাদের গমন অঙ্গ থাকে, একটা সিলিয়া, একটা ফ্ল্যাজেলা। এই দুটো অঙ্গের মাধ্যমে তারা গমন করতে পারে। আর কি? আর সেরকম কিছুই নয় মোনেরা সম্পর্কে জানার। এরপরে আমরা জানবো প্রোটিস্টা সম্পর্কে। প্রোটিস্টা সম্পর্কে আগেই আমরা কি বলেছি? প্রোটিস্টা হচ্ছে সাধারণত জলে থাকতে ভালোবাসে, টেরিস্ট্রাল এরিয়ার মধ্যে বা কোনো আর্দ্রেয় পরিবেশের মধ্যে থাকতে ভালোবাসে। প্রোটিস্টা কোনগুলো? এরা কিন্তু ইউক্যারিওটস, অর্থাৎ হচ্ছে এদের নিউক্লিয়াস থাকে। কিন্তু নিউক্লিয়াসটা কী করে? এদের নিউক্লিয়াস, এদের মধ্যে যে কিন্তু এরা প্ল্যান্টি, ছত্রাক বা অ্যানিমেলিয়ার মতো এতটা উন্নত না হলেও তাদের থেকে যে নিম্ন পর্যায় সেটা হচ্ছে প্রোটিস্টা। অর্থাৎ কি? এরা শ্বসন করতে পারে, মাইটোকন্ড্রিয়া সাহায্যে শ্বসন করে, কিন্তু কোষ অঙ্গাণুগুলো সুগঠিত কোনোটা নয়। ইউক্যারিওটস কিন্তু কোনোটা হবে সুগঠিত নয়। কোনোটার মধ্যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়তে পারে, নীলাভ সবুজ শৈবাল এর মধ্যে পড়ে প্রোটিস্টার মধ্যে। আর কোনগুলো পড়বে? মানে কেমোব্যাকটেরিয়া যেগুলো থাকছে সেগুলো হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়তে পারে। আর কি? যে নস্টক, অ্যানাবিনা সমস্ত যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে প্রোটিস্টার ভাগ। এগুলো প্রত্যেকটা কি? তারা যে বহুকোষী, কিন্তু অ্যানিমেলিয়া প্ল্যান্টি থেকে নিম্নতর পর্যায়ে তাদেরকে রাখা হয়েছে। প্রোটিস্টা এটা। এরপর আমরা জানবো কি? যে ছত্রাক। ছত্রাকটা কি? ছত্রাক হচ্ছে প্রথমেই উদ্ভিদের সঙ্গে ছত্রাকের পার্থক্য কোনটা? একটার ক্ষেত্রে পার্থক্য, একটা হচ্ছে কি? যে তাদের মধ্যে ক্লোরোফিল থাকে উদ্ভিদের মধ্যে, আর ছত্রাকের মধ্যে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকার কারণটা কি? ক্লোরোফিল না থাকার ফলে কি হয়? তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই তাদেরকে খাদ্যের উপরে কিসের উপর নির্ভর করতে হয়? অপরের উপর। তাই এরা খাদ্য কোত্থেকে পায়? খাদ্য তৈরি করে পচা গলা খাদ্য থেকে। পচা গলা যে সমস্ত জীব, তাদের ক্ষেত্রে তারা খাদ্য রস শোষণ করে, সেখান থেকে তারা খাদ্যের এই পুষ্টিকে বলা হচ্ছে মৃতজীবী পুষ্টি। মৃতজীবী এটা হচ্ছে ছত্রাক। কোনগুলো? মিউকর, অ্যাগারিকাস, স্যাকারোমাইসিস, এগুলো। এদের দেহটা কি? পুরোটা হচ্ছে থ্যালাস দেহ একটা, অর্থাৎ কি কাণ্ড, মূল এসবে কোনোটাই ভাগ নয় কো, একটাই দেহ, এই জন্যকে বলা হয় থ্যালাস দেহ। আর কি? পুরো দেহটা কি অনুসূত্র বা কাইটিন নির্মিত, মাইসেলিয়াম দিয়ে গঠিত থাকে প্রত্যেকটা সূত্র। আর কি? যে কাইটিন নির্মিত এগুলো থাকে। এর মাধ্যমে কাইটিনগুলো দিয়ে তারা কি মৃত যে সমস্ত জীব সেগুলো থেকে তারা পুষ্টিরস শোষণ করে থাকে। এটা হচ্ছে ছত্রাক, তার মধ্যে গেল। এরপরে আমরা আসবো কি? প্ল্যান্টি। প্ল্যান্টি কোনগুলো? উদ্ভিদ জগৎ। তাদের মধ্যে কি? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট থাকার ফলে কি তারা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে থাকে। অর্থাৎ কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা সূর্যালোকের সাহায্যে তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, স্বভোজী পুষ্টি। আর কি? কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরটা উন্নত, পেপটাইডোগ্লাইকান স্তর থাকতে পারে, তার মধ্যে সেলুলোজ নির্মিত
যে কোষ প্রাচীর থাকে। আর কি, যেটা এর সঙ্গে অ্যানিমিলিয়ার পার্থক্যটা কোথায়, এরা হচ্ছে চলনে সক্ষম, গমনে অক্ষম, আর প্রাণী হচ্ছে কি চলন গমন উভয় সক্ষম। তো উদ্ভিদের মধ্যে উদাহরণ কী পাবো, গাদা, যে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বট, হিবিস বেঙ্গালেন্সিস, ফাইকাস বেঙ্গালেন্সিস, বট, এই ধরনের উদাহরণগুলো আমরা পাবো হচ্ছে প্ল্যান্টের মাধ্যমে। এবার কি লাস্ট ভাগ যেটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেল আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে 4টে অংশ থেকে থাকে, তারা বহুকোষী হয়ে থাকে, তারা জননে সক্ষম হয়ে থাকে। জনন কী কী প্রকার হতে পারে, একমাত্র নিষেক এবং মিওসিস প্রক্রিয়াদের জনন হয়ে থাকে। উন্নত জনন, আমি আগের ক্ষেত্রে বলা হলো না যে প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু যে জনন পদ্ধতি সে একমাত্র হয়ে থাকে কি অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গ জনন, 3 প্রক্রিয়ায় তারা জনন সম্পর্ক করতে পারতে হচ্ছে প্ল্যান্ট, উদ্ভিদেরা অযৌন জননের মাধ্যমে, অঙ্গ জননের মাধ্যমে, যৌন জননের মাধ্যমে। আর অ্যানিম্যাল কিসের মাধ্যমে, মিওসিস এবং নিষেকের মাধ্যমে একমাত্র অ্যানিম্যাল হচ্ছে তার জনন সম্পন্ন করতে পারে। তো প্রত্যেকটা ভাগের থেকে সর্বোচ্চ হচ্ছে অ্যানিম্যাল, যেমন হচ্ছে আমরা বিভিন্ন প্রাণী যারা রয়েছেন তারা, একে প্রত্যেকটা হচ্ছে অ্যানিম্যাল ভাগের মধ্যে আমরা পাচ্ছি। এই আমাদের 5 কিংডমস শেষ হলো, জীবের শ্রেণীবিন্যাস শেষ হলো।